আকাশবাণী কলকাতা। এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর বিজনেস স্টাডিজ। আলোচনা অংশগ্রহণ করেছেন বৈদ্যবাটী বনমালী ইনস্টিটিউশনের শিক্ষক অভিনন্দন গোস্বামী এবং দুই শিক্ষার্থী। শুরু করছি বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আমি অভিনন্দন গোস্বামী, বৈদ্যবাটী বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের শিক্ষক। আমার সাথে আছে দুজন শিক্ষার্থী। তোমাদের নাম বলো। নমস্কার, আমি বৈদ্যবাটী বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ছাত্র, বাণিজ্য বিভাগের সুপ্রতিম দত্ত। নমস্কার, আমি দ্বাদশ শ্রেণীর মৃন্ময় দাস। আমরা আজ পড়ব কারবার অধ্যয়ন যে চ্যাপ্টারটা আছে সেটার একটা অধ্যায়, সেটা হচ্ছে সংগঠন। এই সংগঠনের চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব। আমাদের উদ্দেশ্য থাকবে আজকের এই ক্লাসের শেষে তোমরা পরীক্ষার্থী পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তো? এবার তোমাদের যে পরীক্ষাটা দেবে সেখানে এই চ্যাপ্টারটার থেকে তোমাদের কত নাম্বার ক্যারি করবে তোমরা জানো? 6 নাম্বার ক্যারি করবে। থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছ, 6 নাম্বার। এবার 6 নাম্বারের মধ্যে কি কি হবে জানো? 6 নাম্বারের কি ভাগ হয়ে আছে? 4 নম্বরে একটি বড় কোশ্চেন, এক এক করে দুটো শর্ট কোশ্চেন, এক এক করে দুটো শর্ট কোশ্চেন আর 4 নাম্বারের একটা বড় কোশ্চেন, মানে 6 নাম্বারের উত্তর আমরা আজকের ক্লাসের শেষে এমন ভাবে পড়ব যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা 6 পেতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকের আমরা ক্লাসটা করব। দেখো, আমাদের জানতে হবে, শিখতে হবে, নাম্বারও পেতে হবে, নলেজটাও থাকতে হবে, তার সাথে সাথে নাম্বারটাও পেতে হবে। যদি নাম্বার আমরা না পাই, নলেজ নিয়ে বেড়াই, সেটার কোনো দাম নেই। আবার তুমি নাম্বার পেলে তোমার অন্তঃশ্বাস শূন্য হয়ে গেল, সেটারও কোনো মূল্য থাকবে। এখানে সংগঠন যে আছে, সংগঠন কাকে বলে সে সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? কর্ম ও কর্মীর মধ্যে যে সমন্বয় সাধনের প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে সংগঠন। আচ্ছা, খুব সুন্দর বলেছ। তাহলে সংগঠন বলতে বিভিন্ন যে কার্যাবলী, সম্পদ, কর্মীদের একটা কাঠামোর মধ্যে একত্রে রাখার যে প্রক্রিয়া বোঝায়, যাতে লোকেরা একটা সাধারণ উদ্দেশ্যে কাজ করতে পারে। যে কোনো জায়গায় একটা সংগঠিত, যে যত প্রতিষ্ঠান, যেই জায়গা যত বেশি সংগঠিত আছে, তাদের আউটপুট তত বেশি। তোমরা তো কমার্স স্টুডেন্ট, সুতরাং একটা জিনিস জানো যে কোনো জিনিস আমরা যখন ইনভেস্ট করি এবং তার রিটার্ন এবং তার ফলাফল সেটা কিরকম লেভেলে আসে, সেটা করতে গেলে কিন্তু যে যত বেশি সংগঠিত, সেটা যেই প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের সর্বোপরি যাদের ব্যবস্থাপনা খুব ভালো এবং ব্যবস্থাপনার মধ্যে সংগঠনের জায়গা খুব মজবুত, তারাই কিন্তু সাফল্য লাভ করে। এবার সংগঠনের একটা গুরুত্বের জায়গা আছে। এখান থেকে আমরা বড় প্রশ্ন পাবো এবং এখান থেকে বেশ কিছু ছোট প্রশ্নও পাবো। সংগঠন আছে, সংগঠনের গুরুত্ব, সংগঠনের প্রক্রিয়া, সংগঠনের প্রক্রিয়ার মধ্যে বিষয়গুলো আসবে, সংগঠনের কাঠামো থাকবে, সেই কাঠামো কি হবে? কার্যভিত্তিক কাঠামো হবে, বিভাগ ভিত্তিক কাঠামো হবে, তার আবার সুবিধা অসুবিধার জায়গা আছে। এবার কার্যভিত্তিক এবং বিভাগ ভিত্তিক যে কাঠামো, তার একটা বিষয় আছে, এবং এর মধ্যে কার্যভিত্তিক এবং বিভাগ ভিত্তিক যে কাঠামো, তার একটা পার্থক্য আছে। এগুলো থেকে সবগুলো জায়গা থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে এবং ছোট প্রশ্নও আসতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা শিখবো, তার সাথে সাথে উত্তরটাও ভালো করে লিখে আসবো। একটা বড় প্রশ্ন লিখতে গেলে তোমাকে 4-এ 4 পেতে হবে, জানো তো? 4-এ 4। তুমি বলো তো, 4-এ 4 পেতে গেলে মোটামুটি কতগুলো পয়েন্টস তোমাকে লিখতে হতে পারে? মিনিমাম 8টা। মিনিমাম 8টা। আমি বলবো 8টা থেকে 10টা রেডি করো, কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার সময় তোমার একটা এমন অবস্থা আসবে, তুমি কিন্তু 8টা পয়েন্ট সেই মুহূর্তে তোমার মনে পড়বে না, কারণ অনেকটাই পুরনো বিষয়, অনেক ধরনের বিষয় নিয়ে তুমি মাথায় নিয়ে যাচ্ছ। এবার সেই জন্য তুমি যদি 8টা করে রাখো, তুমি যদি 4টে, 5টা, 6টা পর্যন্ত লিখে আসো, আশা করা যায় তুমি 4-এ 4 পাবে। মানে পার পয়েন্ট 1.5 নাম্বার করে যদি ধরে নেওয়া হয়, 1 নাম্বার 4টে উত্তর আমরা লিখব। এবার 4 নাম্বারের উত্তর করতে গেলে পার্থক্যের ক্ষেত্রে তোমাকে করতে হবে মোটামুটি 7-8টা রেডি করলে তুমি 4টে কি 5টা লিখে আসতে পারবে। দুটো তোমার সেই মুহূর্তে পরীক্ষার প্রেশার, অনেক অন্যান্য সময়, মানে তোমার যে মন মানসিকতার যে অবস্থা, সেখানেও কিন্তু পরিবর্তন আসবে। এবার সেই জন্য আমাদেরকে একটু বেশি করে রাখতে হবে, যাতে আমরা মিনিমাম জায়গাটা রিচ করতে পারি। এবারে আমরা এই চ্যাপ্টারের যেগুলো বড় প্রশ্ন, সেই জায়গাতে আসবো। দেখো, সংগঠনের ধারণা ব্যাখ্যা করো।
সংগঠনের গুরুত্ব আলোচনা করো, সংগঠনের কাঠামো উপাদানগুলো উল্লেখ করো। তার সাথে সাথে রৈখিক সংগঠন, কর্মী সংগঠন, এই রৈখিক সংগঠন কি, কর্মী সংগঠন কি, সেটা একটা বিষয়। কর্তৃত্ব ও দায়িত্ব, আমাদের দুটো শুনে কিন্তু একই মনে হয়। কর্তৃত্বের ভার অর্পণ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন আমরা যাচ্ছি, মানে সংগঠনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্তব্যের ভার অর্পণ। আচ্ছা, ভার অর্পণ কি জিনিস একটু বলো তো দেখি। কোম্পানির যারা কর্মচারী তাদের বিভিন্ন বিভাগের মধ্যে তাদের মধ্যে এক একজনের উপর নির্দিষ্ট কিছু কাজ বা দায়িত্ব তাদের মধ্যে চাপিয়ে দেওয়া, এই জিনিসটাকে ভার অর্পণ বলা হয়। আচ্ছা, তাহলে কোন একটা জিনিস একটা শব্দ ইউজ করলো, সুপ্রতিম লক্ষ্য করেছো, ও ইউজ করলো চাপিয়ে দেওয়া, ভার অর্পণ করা হচ্ছে, মানে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, কোন একটা টার্গেট হচ্ছে, সেই টার্গেটটাকে ফুলফিল করার জন্য একটা ভার অর্পণ করা হচ্ছে। ধরো কোন একটা জায়গা, কোন একটা প্রতিষ্ঠান কোনো কিছু উৎপাদন করে, সে একটা অর্ডার পেয়েছে, এর অর্ডারটা পেয়েছে কোন একটা নির্দিষ্ট জায়গায়, সেখান থেকে সে তার অধস্তন কর্মচারী যারা, তাদের কাছে অর্ডারটা এলো, অর্ডারটা তার অধস্তন কর্মচারীকে আলটিমেটলি যেটা অর্ডার স্তরে স্তরে এলো। আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে এই ভার অর্পণ খুব গুরুত্বপূর্ণ, কারণ যিনি অর্ডার নিচ্ছেন তিনি কি কাজটা করবেন না, যিনি অর্ডার নিচ্ছেন তিনি কাজটা মানে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করেন না। কারণ একটা বড় কাজকে যদি ধরো একটা ক্যাটারিং এর বিজনেস, তিনি হয়তো অর্ডার নিচ্ছেন, তিনি কি তার আন্ডারে যারা আছে তাদের মধ্যে কাজটা বন্টন করে দেওয়া হবে। আমরা বাস্তবে কিন্তু একটা যে কোনো ছোটখাটো ব্যবসা থেকে বড় ব্যবসা, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা কিন্তু একটা সংগঠনের একটা পাড়ায় পাড়ায় ছোটখাটো বিষয়ের মধ্যে কিন্তু একটা দেখতে পারি। তুমি এরকম পরিচিত সেরকম কেউ জানো, ধরো ছোটখাটো কোনো ক্যাটারিং এর বিজনেস করে বা অন্য কোনো বিজনেস করে, সেখানে সংগঠন তোমার চোখে কিভাবে তারা ধরা পড়েছে, কি রকম কি ঘটছে, এরকম কোন উদাহরণ তোমাদের মনের মধ্যে আছে? যখনই দেখি মানে অনেকজন ক্যাটারিং করছে, তাদের মধ্যে বিভিন্ন স্থানীয় দায়িত্ব দেওয়া হয়। আচ্ছা, তাদের একজন দলের নেতা থাকে যিনি অর্ডার ফর্ডার নেন, মানে যার আন্ডারে সবকিছু চলে তিনি অর্ডার ফর্ডার নেন, কি কোথায় যেতে হবে না যেতে হবে সেগুলো সব দেখিয়ে দেন, তার আন্ডারে যারা আছে তারা গিয়ে ওখানে সার্ভিসটা দিয়ে আসে। কেউ বাজার করছে, কেউ রান্না করছে, কেউ রান্নার জায়গাটা রেডি করছে, কেউ কিভাবে সার্ভ হবে তার সঙ্গে যুক্ত আছে, কেউ কোন জায়গায় অন্যান্য জায়গা থেকে মিষ্টির অর্ডার নিচ্ছে, কেউ অন্যান্য সমস্ত আইটেমগুলোর অর্ডার নিচ্ছে। মানে এই যে জায়গাগুলো নিয়ে যখন কোনো কিছু ঘটনা ঘটছে তখন কি হচ্ছে, তার মানে কি যাদের এই বন্ডিংটা খুব সুন্দর, তাদের আউটপুট শেষ পর্যন্ত ভালো হয় না খারাপ হয়? অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো, কারণ তাদের মধ্যে বন্ডিংটা আছে এবং একে অপরের সাথে কথা শোনা ও অধস্তনের সঙ্গে নিম্ন স্তরের যারা আছে, উপরনীচ যারা সংগঠনের মধ্যে আছে, তাদের কথাটা মেনে নিয়ে এগিয়ে চলা, এর মধ্যে দিয়েই কিন্তু কাজটা এগিয়ে চলে। আচ্ছা, তাহলে ভার অর্পণ নিয়ে যদি প্রশ্ন আসে, ভার অর্পণের গুরুত্ব এই বিষয়ে যদি আসে, তাহলে একটু লিখে নাও খাতাতে জাস্ট যে পয়েন্টগুলো। ভার অর্পণের যদি 4 নম্বরের একটা প্রশ্ন আসে, ভার অর্পণ কাকে বলে, এর গুরুত্ব একটু লিখে নাও। ব্যবস্থাপকদের কাজের ভার হ্রাস করা হচ্ছে, মানে যারা শীর্ষ শ্রেণীতে আছে তাদের যে ব্যবস্থাপনা, তাদের কাজের ভারটা কিছুটা কমানো হচ্ছে ভার অর্পণের মাধ্যমে। তার সাথে সাথে কি করা হচ্ছে, কার্যকর ব্যবস্থাপনা, কর্মী উন্নয়ন, কর্মীদের অনুপ্রেরণা, উন্নয়নের সহজীকরণ, উৎকৃষ্টতর সম্পর্ক, ব্যবস্থাপনা ক্রমপর্যায়ের ভিত্তি, বিশেষায়নের সুবিধা, সুষ্ঠু কার্য। আচ্ছা, বিশেষায়ন, এই যে টার্মটা পেলাম, তুমি বিশেষায়ন সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? বিশেষায়ন বলতে পারবে? স্পেশালাইজেশন। আচ্ছা, দেখো আমরা কিসের উদাহরণ নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম? একটা ক্যাটারিং, কোন একটা খাবারের বিজনেস। আচ্ছা, বিশেষায়ন মানে কি, কোন একজন রাঁধুনি আছে যে নির্দিষ্ট খাবারটা বানাতে পারে, ঠিক আছে, স্পেশালাইজেশন। কোন কেউ পারে, সে তার মিষ্টিটা ভালো করে রেডি করতে পারে। তাহলে যখন রান্নার কোনো কাজ নেওয়া হবে তখন সেই ধরনের যে কর্মী, তাদেরকে সেই জায়গায় তো নিয়োগ করা হবে। তাহলে এই জন্য সংগঠনের ক্ষেত্রে বিশেষায়নের একটা সুবিধা নিতেই হয়, কারণ বিশেষায়নের সুবিধা যখন আমরা নেব তখনই কিন্তু কাজের জায়গাটা, কাজের ভারটা একে অপরের মধ্যে দিয়ে একটা সুন্দরভাবে ব্যবস্থাপনার জায়গায় মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কর্তৃত্বের ভার অর্পণের বিষয়ে আমরা জানলাম। এরপর আসছি আমাদের, দেখো, বিশেষায়ন, ভার অর্পণ, তার সাথে সাথে কর্তৃত্ব এবং কর্তৃত্বের অর্পণ, মানে কাজের জায়গায় যেটা আছে ভার অর্পণের বৈশিষ্ট্যের মধ্যে একে অপর পক্ষের মধ্যে ভার অর্পণ হচ্ছে, একে অপরের সাথে তারা যাচ্ছে। আচ্ছা, এবার কিছু শর্ট কোশ্চেনের মধ্যে যাব আমরা। সংগঠনের ধারণা থেকে উপলব্ধি করা যায়,
আমরা সংগঠনের যে ধারণা, মানব দেহ হলো একটা সর্বাপেক্ষা কার্যকরী দক্ষ সংগঠন। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গোটা দেহ সংগঠিত হয়। আমাদের মানব দেহটা যে চলছে, এখানে কি আছে, অঙ্গ প্রত্যঙ্গ, মাথা, বিভিন্ন জায়গা, সার্বিক একটা জায়গা সমন্বয়ে কাজ করছে কোনো একটা জায়গায়। এবং আমাদের শরীরকে বলা হয় আবার সাইকোফিজিক ইউনিটি, শরীর এবং মনের সমন্বয়। ঠিক আছে, এই শরীর আর মনের সমন্বয়, আমাদের যদি শরীর ভালো না থাকে মন ভালো থাকবে কি? আচ্ছা, আবার মন ভালো নেই, সেক্ষেত্রে কি শরীর ভালো থাকবে? একটা অস্বস্তি তৈরি। এবং শরীরটা ভালো রাখা এবং মনটা ভালো রাখা, দুটো জায়গাকে কিন্তু সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়া। ওই জন্য আচ্ছা, তোমাদের এরকম কোনো মানে উদাহরণ জানা আছে যেখানে মানে সংগঠন ঠিকঠাক হয়নি বলে তোমরা কোনো অসুবিধেই পড়েছিলে? এরকম কোন ছোটবেলার কোনো ঘটনা একটা উল্লেখ করো তো, যেখানে সংগঠনের জায়গাটা ঠিকঠাক ছিল না বলে তোমরা একটা অসুবিধের মধ্যে মানে পড়ে গেছিলে, যেটাতে কিন্তু ঠিকঠাক জায়গা হয়নি। এরকম কোন কাজটা ঠিকঠাক হয়নি, পরিকল্পনাবিহীন যখন কোনো কাজ হচ্ছে, সংগঠনের জায়গা ঠিকঠাক নেই, সেক্ষেত্রে ব্যবস্থাপনা পাড়ায় যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমাদের পাড়া থেকে, তখন হয়তো গোটা টিমটা যদি একটা বন্ডিং না থাকছে, এই ওর কথা যেমন করে পারছে, একটা পার্টনারশিপ যদি বিল্ড না করে, সেই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম দেখা যায়। পার্সোনাল লাইফে ফেস করেছি। আচ্ছা, তার মানে পরের পরে ওই জায়গাগুলো কি আমরা আবার রিপিট করি না ওটাকে কারেকশন করার চেষ্টা করি? ভুলটাকে শিখে নিয়ে পরের বার ওটা ঠিক করার চেষ্টা করা হয়। আচ্ছা, এবার আসছি আমরা কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, কেন্দ্রীকরণ মানে কি বলতো? সেন্ট্রালাইজেশন, মানে একটা ক্ষমতা থাকছে, সেটা সেন্ট্রালাইজড ভাবে মুভমেন্ট হচ্ছে। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতাটাকে ছড়িয়ে দেয়া হচ্ছে। কেন্দ্রীকরণ কি একটু বলতে পারবে? কেন্দ্রীকরণ কাকে বলে? কেন্দ্রীকরণ যেমন কোন একটা বড় কোন প্রতিষ্ঠান কেন্দ্রীয় প্রশাসনিক কার্যালয়ের হাতে অনেক কটা কর্তৃত্ব বা ক্ষমতা থাকলে তাদের কেন্দ্রীয় কর্তৃত্ব বলে, না কেন্দ্রীয়করণ বলে। আচ্ছা, মানে বৃহদায়তন প্রতিষ্ঠানে যখন কেন্দ্রীয় প্রশাসনিক কার্যাবলীর হাতে থাকে, মানে প্রশাসনিক কার্যাবলী যখন বেশিরভাগ কর্তৃত্ব ক্ষমতা থাকলে, তাকে বলছে কেন্দ্রীকরণ। আবার বিকেন্দ্রীকরণ তুমি বলো তো দেখি। বিকেন্দ্রীকরণ মানে ঠিক এর উল্টো। কেন্দ্রীকরণ মানে হচ্ছে ধরো একটা স্কুল বা প্রতিষ্ঠান, যিনি বস তিনিই পুরোটা কন্ট্রোল করছেন। ধরো কোনো বেসরকারি স্কুল, সেখানে কোনো এমনি জায়গা, বাসটা কি হবে তিনি জানেন, টিচাররা কি করবে তিনি জানেন, কোন জায়গায় কি হবে তিনি জানেন। তার মানে কি সেন্ট্রালাইজ মুভমেন্ট হচ্ছে, ক্ষমতার একজনের কাছে থাকছে। অফিসের একটা কাগজ একদিক থেকে আরেকটা দিকে যাওয়া মানে সেটা তার উপর মহলের বসের কাছে খবর চলে যাচ্ছে। তার মানে কি টোটাল কন্ট্রোল বাই সেন্ট্রালাইজ মুভমেন্ট। আবার এটাই যখন আবার বিকেন্দ্রীকরণ হচ্ছে, মানে ক্ষমতার জায়গাতে কি হচ্ছে, সেক্ষেত্রে কাকে বলে বলো? কোন বড় প্রতিষ্ঠানে প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্বের বেশিরভাগ প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে স্থানান্তরিত হলে তখন বিকেন্দ্রীকরণ ঘটছে। আচ্ছা, বিভিন্ন পর্যায়ে যখন এটা স্থানান্তরিত হচ্ছে, মানে ক্ষমতার জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা থেকে সরে সেটা কি করা হচ্ছে, মানে ছোট ছোট জায়গায় অন্যান্য আধিকারিকদের মধ্যে ক্ষমতা দেয়া হচ্ছে। আচ্ছা, এই আমাদের দেশে যে প্রশাসন চলে, এখানে তোমার কি মনে হয়, এখানে সেন্ট্রালাইজ মুভমেন্ট হয় না ডিসেন্ট্রালাইজড বিকেন্দ্রীকরণ? যেমন তোমার কেন মনে হয়েছে বলো? কোন একটা কাজ মানে ওপর থেকে অর্ডার আসে ঠিকই, কিন্তু কাজটা সবকিছু মানে অনেকজনের ঘাড়ে দায়িত্বটা থাকে। একদম ঠিক, তাদেরকে আলাদা আলাদা ভাবে নিয়ে পার্টিকুলার কাজটা করতে হয়। সেটা তার মানে কি হচ্ছে, ধরো আমাদের যে প্রশাসনিক জায়গায় ডিএম আছেন, ডিএম এর পরে এসডিও আছেন, এসডিওর পরে বিডিও আছেন, বিডিওর পরে আরো অন্যান্য সব আধিকারিকরা আছেন, এবং যে ডিপার্টমেন্টাল যে ছোট 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 জায়গা সেখানে ভাগ হয়ে যাচ্ছে, তারা সেইখানকারের বস, তারা সেখান থেকে দায়িত্বটা তুলে আনছে, সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে আরো সুন্দর করে জিনিসটাকে মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। তার মানে কি হচ্ছে বিকেন্দ্রীকরণ। কিন্তু ক্ষমতা যদি কুক্ষিগত করে একটা জায়গায় থাকে, সেক্ষেত্রে মানে সুবিধে না অসুবিধে তোমাদের কি মনে হয়? মানে সেন্ট্রালাইজ মুভমেন্ট হলে ভালো না, মানে ওটা যখন সেন্ট্রালে কিছু অসুবিধা আছে, যেমন সবকিছু সামলানো একজনের পক্ষে কখনো সম্ভব নয়, সময় সাপেক্ষ ব্যাপার, আর তাড়াহুড়ো সবসময় ডিসিশন ভুলই হয়। আর কি হতে পারে বলো? আচ্ছা, সেন্ট্রালাইজেশন আর ডিসেন্ট্রালাইজেশন, হ্যাঁ, ডিফারেন্স বিটুইন সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রাল। আচ্ছা, তোমাদেরকে মাঝে একটা কথা বলে নি, তোমরা যখন কোনো বিজনেস স্টাডিজ এর উত্তর লিখতে যাবে, ঠিক আছে, ধরো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে কোনো একটা উত্তর লিখবে, তোমরা প্রশ্নটার জন্য একটা টাইম পাও। তোমরা, আমার একটা বিশেষ অনুরোধ, তোমাদের বাংলা ভাষা এবং ইংরাজি ভাষা দুটো ভাষাতে কোশ্চেন থাকে, তোমরা কোশ্চেনটা একবার পড়ার পর
একবার ইংরেজি মাধ্যমের ছেলেরা বাংলা মাধ্যমে বা বাংলা মাধ্যমের ছেলেরা ইংরেজি মাধ্যমে দুটো কোশ্চেনকে একবার পড়ে নেবে। কারণ অনেক কিছু আমাদের কমার্সের ক্ষেত্রে টার্ম যেগুলো ইংলিশ ভার্সনে পড়ে নিলে তোমার অনেকটা উত্তর কিন্তু বেরিয়ে আসে। তোমাকে আমি যখন কেন্দ্রীকরণ বলছি তোমার কাছে যতটা স্পষ্ট হচ্ছে, সেটা আমি যখন সেন্ট্রালাইজেশন বলছি তোমার কাছে অনেকটা আরো বেশি কাছের হয়ে যাচ্ছে না, উত্তরটা অনেকটা বেরিয়ে আসছে। তুমি যদি প্রশ্নটা পড়ার সময় বাংলা মাধ্যমের প্রশ্নটা দুবার পড়া আর ইংরেজি মাধ্যমের প্রশ্নটা দুবার পড়া করে রাখো পুরো পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তাহলে কি হবে, তোমার তো অনেকটাই কিন্তু সুবিধে হয়ে যাবে। এটা আমার একটা ব্যক্তিগত মতামত বলতে পারো। যাই হোক, সেন্ট্রালাইজেশন আর ডিসেন্ট্রালাইজেশনের যে ডিফারেন্স, আচ্ছা সেটার একটা পয়েন্ট একটু খাতায় লিখে নাও তো, কোনটা হলে ঠিকঠাক হবে। সুপ্রতিম, একটু দেখো তুমি, সেন্ট্রালাইজেশন আর ডিসেন্ট্রালাইজেশনের একটা করে পার্থক্য বলো তো দেখি। সেন্ট্রালাইজেশন বলতে মানে সংজ্ঞাটা থেকে প্রথম শুরু করছি। হ্যাঁ বলো। মানে সেন্ট্রালাইজেশন হচ্ছে কোনো বৃহদায়তনে প্রতিষ্ঠানে কেন্দ্রীয় প্রশাসনের কার্যালয়ের হাতে বেশিরভাগ ক্ষমতা দেওয়া থাকলে তখন তাকে কেন্দ্রীকরণ বলা হচ্ছে বা সেন্ট্রালাইজেশন। আচ্ছা, আর অপরপক্ষে মৃন্ময় তুমি বলো তো বিকেন্দ্রীকরণের সংজ্ঞা কি? যখন কোন বৃহদায়তন প্রতিষ্ঠান প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্বের বেশিরভাগ প্রতিষ্ঠানের পর্যায়ে স্থানান্তরিত বিভিন্ন পর্যায়ে স্থানান্তরিত, তখন তাকে বিকেন্দ্রীকরণ বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কেন্দ্রীকরণের মধ্যে কর্তৃত্বের ব্যাপারটা কাদের মধ্যে থাকে? কর্তৃত্ব সুপ্রতিম বলো। উচ্চ স্তরের যারা থাকে তাদের মধ্যে, উচ্চ স্তরে যারা আছে তাদের হাতে ক্ষমতাটা কুক্ষিগত করে রেখে দিয়েছে, তারা ক্ষমতাটাকে ধরে রেখে দিয়েছে। আর বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে, বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে কর্তৃত্ব ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে যারা যারা বন্টিত থাকেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া, বিভিন্ন যারা আধিকারিক আছেন তাদের মধ্যে ছোট ছোট ভাবে তাদের দায়িত্ব দেওয়া, স্তরে স্তরে যারা আছে তাদের মধ্যে একদমই তাই। কারণ দায়িত্ব এবং কর্তৃত্ব যখনই থাকবে তখন সে তার নির্দিষ্ট সম্মান এবং ক্ষমতার জায়গা যখন তার আসবে তখন সে সেটা কাজটা আরো ভালো করে করতে পারবে। ঠিক আছে, এরপরে দায়িত্বের ক্ষেত্রে কি হতে পারে? কেন্দ্রীকরণের ক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা উচ্চস্তরের ব্যবস্থাপনার মধ্যে অর্পিত থাকে। হ্যাঁ, মানে তার মানে কি উচ্চ দায়িত্বটা তাদের শুধু তাদের কাছে নষ্ট থাকে, তাদের কাছে নষ্ট থাকে। হ্যাঁ, দায়িত্বটা থাকছে, মানে উচ্চ স্তরের যারা আছে তারাই কিন্তু টোটাল ব্যাপারটা দেখছে এবং তারাই ওটাকে কন্ট্রোল করছে। কোন জায়গা থেকে কোন অফিস আছে যেখানে উচ্চ স্তরের যারা বস তারাই পুরোটা কন্ট্রোল করে, অন্যান্য আধিকারিকরা বসে আছে কিন্তু ক্ষমতার জায়গায় কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র চেয়ারে হোল্ড করে বসে আছে। কিন্তু কোনো কিছু করতে গেলে অফিসের বস যখন কোনো কিছু বলবেন তারপরে তারা কোনো একটা কিছু করলে ওই অফিসের বসকে দেখিয়ে দেয়, উনি যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত, সেটাই চাপিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়, নিজের কোনো স্বাধীনতা থাকে না। তাহলে সেটা কিন্তু মানে কেন্দ্রীকরণের অসুবিধে যে তখন সেই অফিস তখন সেটা ফেস করবে। কারণ ওয়ান ম্যান ডিসিশন হয়ে যখন উপর মহলে যারা থাকবে তারা তখন ঠিক ভাবে যদি কোনো রং ডিসিশন হয় একজনের পক্ষে সম্ভব হয়। ওই জন্য কি হচ্ছে, ওটা যখন আবার ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে সেটারও কিন্তু অসুবিধে কি আছে, যদি ডিসিশন নেওয়ার লোক আবার ঠিক ভাবে কাজ না করে সেক্ষেত্রেও আবার অফিস মিসগাইডেড হয়ে যাবে, সেজন্য কোনো অফিসকে কারবারের প্রভাব পড়তে পারে খুব খারাপ একদম। এবং ওই জন্য কোনো অফিসকে সঠিকভাবে চালাতে গেলে দুটোর একটা মেলবন্ধন হওয়া প্রয়োজন কি প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, কেন মনে হচ্ছে অবশ্যই প্রয়োজন দুটোর মেলবন্ধন? কারণ একার দ্বারা সবগুলো কাজ করা মানে কোনোভাবেই মানে সম্ভব হলো একটু হার্ড টাইপের। হ্যাঁ, ওটা যদি সবার মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে সময়টাও কম লাগবে, কাজটাও ভালোভাবে হবে, আর কয়েকজন থাকে কয়েকটা ব্যাপারে স্পেশালিস্ট। হ্যাঁ, যেটা ভালো পারে তাকে দিয়ে সেইটার একটা করে করিয়ে নেওয়া হলো। আলটিমেটলি উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নন টু আননোন কোন একটা কাজ করিয়ে নেয়। কারণ আমরা ম্যানেজমেন্টের যখন প্রথম যা পড়েছিলাম, মানে অরাজি লোককে দিয়ে কাজটাকে করিয়ে নেওয়া হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্যে। মানুষজন বেসিক্যালি কিন্তু কাজ করতে চায় না, এবং সেই কাজটা না করতে পারার জন্য তাকে কি করতে হয়, তাকে অনুপ্রাণিত করতে হয়। তাকে সেই অনুপ্রাণিত করতে গেলে আমাদের যে ব্যবস্থাপনার যে কার্যাবলী প্রথম চ্যাপ্টারে তোমরা পড়েছিলে সেটারই আমরা ইমপ্লিমেন্টেশন আস্তে আস্তে সমস্ত দিক দিয়ে করব। এবারে সংগঠন, পরিকল্পনা, অন্যান্য যে জায়গাগুলো আছে কর্মীপদ পূরণ, সেই যে জায়গাগুলো আমরা দেখছি সেগুলোর বন্ডিংটা সুন্দরভাবে করতে গেলে আমাদেরকে কিন্তু সংগঠনটা ভালো হতে হবে। সংগঠন যত ভালো মজবুত হবে, যত ভালো সুন্দরভাবে হবে, তত সুন্দর আমরা কি করব, সেই প্রতিষ্ঠানটা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আচ্ছা, এবারে আমি আসছি তোমাদের এমসিকিউ।
ঠিক আছে, আমরা যেমন এতক্ষণ বড় প্রশ্ন আমি কয়েকটা তোমাদের আলোচনা করলাম, এবং এসএকিউ এবং এমসিকিউ, এখানে তাহলে কি বলেছি আমি, 4 নম্বরের একটা বড় প্রশ্ন থাকবে, 1 নম্বরের একটা এমসিকিউ থাকবে, 1 নম্বরের একটা এসএকিউ থাকবে। এবারে এই যে 6 নম্বরের প্রশ্ন করতে গেলে এমসিকিউ কি কি হতে পারে, আমি কয়েকটা এমসিকিউ তোমাদের সাথে একটু আলোচনা করছি। ঠিক আছে, সংগঠন হলো একটা অপশন, একটু লিখে নাও। হ্যাঁ, খাতা পেন বের করেছো তো? হ্যাঁ, লেখো। সংগঠন হলো কারবারের মেরুদণ্ড, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, এদের কোনোটি নয়। কি হতে পারে একটু বলো তো? মেরুদণ্ড। কারণ মেরুদণ্ড কি করে, আমাদের শরীরটাকে, স্ট্রাকচারটাকে দান করি। স্ট্রাকচারটা যদি বা ভিতটা যদি ঠিক না থাকে তাহলে পুরো বিল্ডিংটাই বলুন বা মানবদেহী বলুন কিছু ঠিকঠাক চলবে। আমরা মানবদেহের সঙ্গে তুলনা করেছি সংগঠনটাকে, এবং মানবদেহটাকে আমরা যে সোজা হয়ে হাঁটছি তার জন্য বিশেষ সব থেকে বেশি দায়ভার কে বহন করছে, মেরুদণ্ড। তাহলে সংগঠনকে আমাদের যদি এরকম অপশন থাকে, সংগঠন হলো কারবারের মেরুদণ্ড, হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং এদের কোনটি নয়, আমরা তাহলে কোন উত্তরটা তাহলে প্রেফার করলাম? মেরুদণ্ড। তাহলে সংগঠন হলো কারবারের মেরুদণ্ড। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছি সংগঠন কোন ধরনের সংগঠন স্থায়ী এবং অনমনীয় এবং স্থায়ী কোন ধরনের সংগঠন? দেখো, সংগঠনের বিভিন্ন জায়গা আছে। হ্যাঁ, সংগঠনের যে জায়গাগুলো আছে, ঘরোয়া, নিয়মানুগ, বিভাগীয়, এদের কোনোটি নয়। কোন ধরনের সংগঠন স্থায়ী এবং অনমনীয়? নিয়মানুগ। ঠিক আছে, অপশনের যে জায়গায় আসবে নিয়মানুগ যে সংগঠন, সেটা হচ্ছে অনমনীয়। ঠিক আছে, সংগঠনের কাঠামো প্রকৃতপক্ষে কি? সংগঠনের কাঠামো প্রকৃতপক্ষে কি? এখানে সংগঠনের কাঠামো প্রকৃতপক্ষে কি আছে? সংগঠনের ভিত্তি। আর অপশন কি? সংগঠন গড়ে তোলার পথ, সংগঠন পরিকল্পনা, সংগঠনের ভিত্তি, এদের কোনটি নয়। দেখো, উত্তর যখন এমসিকিউর চয়েস করবে তখন কিন্তু প্রত্যেকটা উত্তরই কিন্তু খুব কাছাকাছি, মানে তোমার দেখে মনে হবে এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, আমরা খুব কনফিউজড হয়ে যাই। কিন্তু একদম স্বচ্ছভাবে থেকে, পরিষ্কারভাবে থেকে ওই উত্তরটাকে চুজ করা এবং তার সাথে সাথে যেটা উত্তর সেটাকে বেছে নেওয়া কিন্তু খুব একটা মানে সহজ কাজ নয়। কি মনে হয়, খুব সহজ কাজ? অবশ্যই নয়, কারণ 4টে অপশন আছে, 4টেই কিন্তু খুব ক্লোজার। এর মধ্যে কোনটাকে তুমি নেবে, কোনটাকে নেবে না, গভীরভাবে না পড়া থাকলে গভীরভাবে অসুবিধা হতো। একদম দেখে মনে হচ্ছে 1 নাম্বার, কিন্তু 1 নাম্বারের জন্য একটা ভুল জায়গায় যদি গোল দাগ বা ভুল জায়গায় টিক হয়ে যায় তাহলেই কিন্তু সমস্যা বাড়বে, বই কমবে না। ঠিক আছে, আচ্ছা, আমি আরেকটা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করছি। সামাজিক সম্পর্কের কাঠামো জন্ম দেয়। উচ্চ মাধ্যমিকের যেটা নমুনা প্রশ্ন, সেখানেও এই প্রশ্নটা দেওয়া আছে, সামাজিক সম্পর্কের কাঠামো জন্ম দেয়। একটু ভাবো, হ্যাঁ, এটা কোনটা হতে পারে একটু আলোচনার মধ্যে দেখো। বিধিবদ্ধ সংগঠন, বিধি বহির্ভূত সংগঠন, কার্যভিত্তিক সংগঠন এবং বিভাগীয় সংগঠন। আমরা যে সংগঠনের জন্য বিধিবদ্ধ সংগঠন, বিধি বহির্ভূত, কার্যভিত্তিক এবং বিভাগীয় সংগঠন, এই এতগুলো জায়গা পাচ্ছি, তার মধ্যে হচ্ছে বিধি বহির্ভূত সংগঠন। সামাজিক সম্পর্কের কাঠামো জন্ম দেয় বিধি বহির্ভূত সামাজিক সম্পর্ক, আলোচনা করে বিধি বহির্ভূত সংগঠন, এটা একটা আলোচনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবারে আসছি আমরা বিকেন্দ্রীকরণের ধারণা। বিকেন্দ্রীকরণ মানে কি? ডিসেন্ট্রালাইজেশন। আচ্ছা, বিকেন্দ্রীকরণের ধারণা যেটা আছে সেটা কিরকম হতে পারে? সেই ক্ষেত্রে সংগঠনের জায়গা কিরকম হলে সেটা বিকেন্দ্রীকরণ হতে পারে বলে তোমার মনে হয়? বিকেন্দ্রীকরণ মানে ধরা গেল কোন একটা কোম্পানি আছে, সেটা একটু মানে অনেক দূর বিস্তৃত, মানে একটু বড়সড় কোম্পানি, তখন সব মালিক পক্ষের পক্ষে, মানে যিনি উপর স্তরে আছেন তার পক্ষে সবকিছু তো ম্যানেজ করা সম্ভব হয় না। একদম ঠিক বলেছেন। তখন নির্দিষ্ট ম্যানেজার বা তার আন্ডারে কিছু লোক দিয়ে কাজটিকে করিয়ে নেওয়া হল, তখন সেটাকে বিকেন্দ্রীকরণের ধারণা ফেলা যায়। আচ্ছা, বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ কাজের জায়গাটা আরো বড় করে বিভিন্ন ছোট ছোট দায়িত্ব দিয়ে কাজটাকে বের করে নিয়ে আসা। এবার এর গুরুত্ব এবং সুবিধা এটা যদি আমরা জানতে চাই, মানে তাহলে কি কি হতে পারে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বোঝা লাঘব করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি আছে? ভারটাকে কমানো হচ্ছে, প্রেশারটাকে কমানো হচ্ছে। তার সাথে সাথে কি করা হচ্ছে? মনঃসংযোগ। ঊর্ধ্বতন যারা ব্যবস্থাপক এবং কার্যনির্বাহী আধিকারিক আছেন অত্যন্ত কাজের চাপ থেকে রেহাই এবং ব্যবস্থাপনার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অধিক মনঃসংযোগ করতে পারে। মানে ব্যবস্থাপনার যে জায়গাটা
আছে সেখানে অধিক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তারা মনঃসংযোগ করতে পারবে। কারণ ব্যবস্থাপক যিনি চরম শীর্ষস্তরে আছেন তাদের ক্ষেত্রে মন মানসিকতা, তাদের দৃষ্টিভঙ্গি কোন দিকে বেশি হবে? একদম তৃণমূল স্তরে যারা আছে, যেটা যদি অন্য লোককে দিয়ে করিয়ে নেওয়া হয় সেদিকে বেশি হবে, না কোনো ম্যানেজারিয়াল কোনো গুরুত্বপূর্ণ জায়গা সেখানে বেশি হবে? কোনটা হওয়া উচিত বলো? যে জায়গাটায় আছেন তার গুরুত্বের যে জায়গা, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকে তিনি মনোনিবেশ বেশি করে করবেন, তাই তো? এবার গণতন্ত্রমূলক যে ভাবধারা, সেই জায়গাটাতে কি হচ্ছে, মানে সবাইকে নিয়ে একটা কাজ করার প্রবণতা, সংগঠন মানে টিম মানে কি, টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। আমরা টিম ওয়ার্ক যখন করছি, মানে প্রত্যেকেরই উইন উইন, দিনের শেষে সবাই জিতে যাবে, এরকম একটা প্রবণতা। যিনি কাস্টমার তিনিও জিতবেন, যিনি কর্মী তিনিও জিতবেন, যিনি মালিক তিনিও জিতবেন। প্রত্যেককে যদি জয়ী আকারে করতে হয় তাহলে কি করতে হবে? গণতন্ত্রের মধ্যে যে ভাবধারা, সেই জায়গাটাকে আরো খুব সুন্দর করে রেডি করতে হবে। তাহলে সেক্ষেত্রে বিকেন্দ্রীকরণ কিন্তু সেটা আমাদেরকে করে দিতে পারে। উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, এটা হতে পারে বিকেন্দ্রীকরণের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিকেন্দ্রীকরণের ফলে কি হচ্ছে, অধস্তন কর্মীদের মধ্যে কাজের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মানে কি, যখনই কোনো একজন কর্মী, নিচু স্তরের কর্মী, তখন তাকে একটা কোনো বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, সে কি চাইবে? সে চাইবে সেটা আরো ভালো করে ফুলফিল করতে, তো তাই তো? যখন কোনো কর্মীকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে তখন সেটা খুব সুন্দর করে ফুলফিল করার চেষ্টা করবে, এবং সে সেটাকে যখন ফুলফিল করার চেষ্টা করবে তখন কি হবে, তার দক্ষতাটা বাড়বে। সে যত তার বাড়লো তখন কি হবে, তখন সে পরবর্তী সময় সে যখন আবার কাজের জায়গা পাবে তখন সে সেটাকে আরো খুব সুন্দর করে করার পাবে। এবং তার সাথে সাথে সে যখন দায়িত্ব পারবে, তার মাইনের জায়গায় যদি এফেক্ট আসে, তার যদি তার অন্যান্য যে বিষয়গুলো আছে সেই জায়গাগুলোতে তার উন্নতিকরণ হয়, তাহলে কি তার কর্মদক্ষতাকে সে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, এবং দ্রুত সিদ্ধান্ত, উন্নত ধরনের সিদ্ধান্ত এবং কার্যকরী নিয়ন্ত্রণকে তার মানে সুনিশ্চিত করতে বিকেন্দ্রীকরণ একান্ত প্রয়োজন। বিকেন্দ্রীকরণের ফলে কার্যকারিতা বৃদ্ধি পায়, তাই বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণের পরিধিও বৃদ্ধি পেতে থাকে। তার মানে নিয়ন্ত্রণের পরিধি, কারণ আমরা এখন শুরু করেছিলাম পরিকল্পনা, শেষ হবে নিয়ন্ত্রণ দিয়ে। তার মাঝের যে সংগঠন যত বেশি মজবুত, তার বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমরা সংগঠনের বিষয়টাকে খুব সুন্দর করে আমরা রেডি করে নিতে পারলাম। আচ্ছা, এবারে আমি আসছি তোমাদের এখানে। তাহলে কি কি প্রশ্ন পেলাম? কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের পার্থক্য, কেন্দ্রীকরণ কাকে বলে, বিকেন্দ্রীকরণ কাকে বলে, কেন্দ্রীকরণের গুরুত্ব, বিকেন্দ্রীকরণের গুরুত্ব, এইগুলোর জায়গা থেকে কিন্তু এখানের বড় প্রশ্ন তুমি খুব সুন্দরভাবে রেডি করে নিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় আসবে, পার্থক্য আছে পরীক্ষাতে বিকেন্দ্রীকরণের সাথে ভার অর্পণ। ঠিক আছে? ভার অর্পণ, সেই ভার অর্পণ আর বিকেন্দ্রীকরণের সঙ্গে ভার অর্পণের কি কোনো পার্থক্য আছে? তোমার কি মনে হয়? বিকেন্দ্রীকরণ মানে কি, আমি দায়িত্ব ছড়িয়ে দিচ্ছি, এর মধ্যেও কিন্তু ছোট ছোট পার্থক্য আছে। কি আছে? বিকেন্দ্রীকরণের সঙ্গে বিভিন্ন স্তরের ভার অর্পণের ফলশ্রুতি। বিকেন্দ্রীকরণ হলো বিভিন্ন স্তরে ভার অর্পণের ফলশ্রুতি। ভার অর্পণ করেছি বলেই তো বিকেন্দ্রীকরণের ব্যাপারটা ঘটেছে, আমি দায়িত্বটা দিয়েছি বলেই তো সে দায়িত্বটা পেয়েছে, এবং সেটাকে ছড়ানো হয়েছে বলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে? তাহলে এই জায়গার ছোট ছোট যে পার্থক্যের জায়গাগুলো আছে, একটু নিয়ে একটু ভাববে, এমন ভাবে ভাববে যে ছোট ছোট পার্থক্যের জায়গাগুলো কিন্তু দেখবে মনের মধ্যে চলে আসবে। এবং সুন্দর করে যদি তুমি ভাবনা চিন্তার জায়গা স্পষ্ট থাকে, তুমি খুব সুন্দরভাবে উত্তরটাও লিখে আসতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, আজকে আমরা তাহলে এই সংগঠনের চ্যাপ্টারটা শেষ করলাম এখনো পর্যন্ত। এবার তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরবর্তী সময় যখন দেবে, এই চ্যাপ্টারের থেকে খুব সুন্দর করে উত্তরগুলো লিখে আসবে আশা করছি তোমরা বাইরের থেকে যারা আছে তারাও উপকৃত হবে। হ্যাঁ, এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমি বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের শিক্ষক অভিনন্দন গোস্বামী, আমার দুজন শিক্ষার্থী মৃন্ময় এবং সুপ্রতিম। ধন্যবাদ। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দ্বাদশ শ্রেণীর বিজনেস স্টাডিজ, এ নিয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করলেন বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউশনের শিক্ষক অভিনন্দন গোস্বামী এবং দুই শিক্ষার্থী। আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি।